স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্যটন কেন্দ্র বিভিন্ন রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আসছে বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনসমাগম সীমিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যদিকে বড়দিনের উৎসবে বাইরে কোনো আয়োজন নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণ ও আসন্ন উৎসবে জনসমাগম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিশাদ হাসান। একদিকে 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ও সেই সাথে নতুন বছরের আগমন। অন্যদিকে বিশ্বব্যাপী করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের চোখ রাঙানি। সংক্রমণ এড়াতে ছুটি বাতিলের সিদ্ধান্ত নিতে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও। বাংলাদেশের বাস্তবতাতেও নতুন বছরের উৎসব কম হয় না, আর তাই গণজমায়েত এড়াতে সতর্ক প্রশাসন। এরই মধ্যে বড়দিন ও বর্ষবরণের আয়োজন ঘরের বাইরে না করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিগত দিনগুলোয় পর্যটন কেন্দ্র ও রাজনৈতিক সমাবেশে মানুষের স্বাস্থ্যবিধি না মানা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। সংক্রমণ বৃদ্ধির শঙ্কা করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারের কাছে একটা মুখেও আমরা মাস্ক দেখি নাই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। গণজমায়েতে লাগাম টানতে প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কমিটির এই সদস্য। আমরা মনে করি সামনে বড়দিন এবং নিউ ইয়ারের যে সমস্ত কর্মসূচি আছে সেই সমস্ত ক্ষেত্রেও সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। যদিও দেশে সংক্রমণের মাত্রা 1.5% নিচে, কিন্তু বিশ্বব্যাপী ওমিক্রনের সংক্রমণ প্রতি 3 দিনে বাড়ছে দ্বিগুণ হারে। তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভয়াবহতা রোধে দেশে দেশে বাড়ছে বিধিনিষেধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এমন পরিস্থিতিতে বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ, তবে ইউরোপে এই হার সব থেকে বেশি। যুক্তরাজ্যে এ পর্যন্ত 25,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সোমবার প্রথমবারের মতো 1 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রকে নো ফ্লাইট লিস্টে অন্তর্ভুক্ত করেছে ইসরায়েল। জার্মান ব্রিটিশ ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্সে নববর্ষ উদযাপনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। নেদারল্যান্ডসের বড় বড় শহরগুলোতে চলছে কঠোর লকডাউন। এছাড়া ওমিক্রন ঠেকাতে দেশে দেশে নানা বিধিনিষেধ জারি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 3 দিনে ওমিক্রন সংক্রমণের হার দ্বিগুণ হচ্ছে। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষার জন্য বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। একটি জীবন বাতিলের চেয়ে একটি অনুষ্ঠান বাদ দেওয়া ভালো, আর জীবন বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। মহামারী রোধে উৎসব বাতিল করুন। এদিকে করোনার প্রচলিত ভ্যাকসিনগুলোর বেশিরভাগ ওমিক্রন ঠেকাতে কাজে আসবে না বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন। তবে গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হচ্ছে করোনার ওমিক্রনের ধরনের তীব্রতা নিয়ে সামান্য হলেও আশাবাদী হওয়ার খবর মিলছে। বিভিন্ন পরীক্ষাগারে পাওয়া তথ্য বলছে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি পর্যালোচনা ও ভাইরাস প্রতিরোধী বিভিন্ন ওষুধ নিয়ে আশাবাদী খবর মিলছে। মাসুদ রানা, নিউজ 24। সবার আগে অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করেই বাংলাদেশ করোনা থেকে উঠে দাঁড়িয়েছে। মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফরচুনে কোভিড-19 বিষয়ক এক কলামে কথা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিজনেস সাময়িকীতে সোমবার লেখা এই কলামে প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোভিড-19-এর ভয়াবহ শিকার হতে পারত, কিন্তু দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষ এবং ব্যবসা রক্ষার জন্য দ্রুত গতিতে কাজ করেছে সরকার। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান লক্ষ্য ছিল মানুষের জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখা। প্রথমে মানুষের চাহিদার দিকে মনোনিবেশ করা এবং তারপর তাদের নিয়োগকারী ব্যবসায়ীকে সহায়তা করা। ফলস্বরূপ বাংলাদেশ মহামারী পরিস্থিতির মাঝেও একটি ভালো অবস্থানে উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের জন্য বিএনপি এখনো আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি একথা বলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশের শীতবস্ত্র বিতরণের উদ্যোগে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপে বিএনপির যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমন্ত্রণ আসলে দলের নীতি নির্ধারণী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহ দেয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন আইন করবে সরকার। রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বানও জানান তিনি। পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। চলতি বছরের 11 এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয় স্থানীয় পর্যায়ে নির্বাচন। তফসিল হওয়া 6ষ্ঠ ধাপের মধ্যে শেষ হয়েছে 3 ধাপের নির্বাচন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে 550টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যার অধিকাংশই সরকার দলের সমর্থক। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীর সংখ্যা। মঙ্গলবার সকালে চট্টগ্রামে 4র্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সেখানে তিনি নির্বাচন প্রক্রিয়া সংস্কারের তাগিদ দেন। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। সেইগুলি আগামীতে যারা আসবেন নির্বাচন কমিশনে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। একই দিনে রাজধানীতে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন আইনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি আমরা হয়তো আগামী বছর বা আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। বর্তমানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের যে দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি, সেইটি অনুসরণ করে আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। এই তাদের মতামত একটা সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেওয়া নামগুলো যাচাই বাছাই করে আমাদের সেই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপে বিএনপিকে সাড়া দেওয়ার আহ্বান জানান হানিফ। বাংলার মুখের মাধ্যমে আমরা আবার। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সংকট নিরসন কিংবা নির্বাচন কমিশন গঠন, এমন বিভিন্ন ইস্যুতে নানা সময় সংলাপে বসেছে দেশের রাজনৈতিক দলগুলো। সংলাপ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও। এসব সংলাপ কতটা প্রভাব ফেলেছে দেশের রাজনীতিতে? পর্যবেক্ষকদের মতে সংকট নিরসনে সংলাপের ভূমিকা সামান্যই, তবে গণতন্ত্রের বিরোধ নিষ্পত্তিতে আলোচনার বিকল্প নেই। সজল দাসের রিপোর্ট। রাজনীতির ময়দানে নানা মতভেদ, সংকট, পরিস্থিতি সামলাতে সংলাপের আয়োজন বা চিঠির আদান প্রদান, এগুলো দেশের রাজনীতির ইতিহাসে পুরনো। স্বৈরশাসক এরশাদ বিরোধী পক্ষদের নিয়ে সংলাপ করলেও রাজনীতিতে সংলাপ বেশ আলোচনায় আসে মূলত 90 দশকের শুরুতে। গণতন্ত্রের যুগে 1994 ও 1995 সালে দুই শীর্ষ নেত্রীর মধ্যে চিঠি বিনিময়ের ঘটনায় শুরু। এরপর 8ম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় সংলাপ হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের। 2006 সালের রাজনৈতিক সংলাপ, আলোচনার টেবিলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2013 সালে আবারও সংকট নিরসনে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকোর নেতৃত্বে সংলাপে বসে দুই দল। ইসি গঠনে 2011 থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি সংলাপ। 2016 সালেও সংলাপে অংশ নেয় 31 রাজনৈতিক দল। আগামী 14 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হবে দায়িত্বরত নুরুল হুদা কমিশনের, আর তাই কমিশন গঠনে আবারও শুরু হয়েছে রাষ্ট্রপতির সংলাপ। সংলাপের এই ইতিহাস দেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখছে? একজন পর্যবেক্ষক বলছেন, সংলাপ কখনোই উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। এটা তো সংলাপ নয়, এটা তো লোক দেখানো। এটা তো লোক দেখানো, কারণ আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। এই যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, আমার কাজ আমি করবো, তোকে জিজ্ঞাইল। তো ওনারা জিজ্ঞাই নিচ্ছেন। এই সংলাপের সবাই অংশগ্রহণ অবশ্যই প্রত্যাশা। আমরা এই সংলাপ থেকে একটা ভালো ফলাফল প্রত্যাশা করি এবং এর মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাবো।
তবে গণতন্ত্রে কোনো বিরোধ নিষ্পত্তির মূল কৌশলই হচ্ছে সংলাপ বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র মানবিক কারণে নয়, বিদেশে নিতে চাইলে খালেদা জিয়াকে মানতে হবে আইনি প্রক্রিয়া। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে রিটের শুনানি শুরু হতে পারে আজ। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছে তার দল, কিন্তু সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে বেগম জিয়াকে বিদেশে নিতে হলে তাকে পুনরায় কারাগারে গিয়ে আইনি প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সবশেষ তাকে বিদেশে নিতে আইনমন্ত্রীর সাথে দেখা করে লিখিত আবেদন জানান সুপ্রিম কোর্টের 15 জন বিএনপি সমর্থক আইনজীবী। আইনমন্ত্রী জানালেন, এই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। সরকার এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটার অভিব্যক্তি হয়েছে আপনার এই ফৌজদারি কার্যবিধির 401 ধারার যে তার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হতে পারে বুধবার। 76 বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য তার ক্যাবিনেট ছিলেন গতকাল। সেখানেই গোসল এবং খাওয়া দাওয়া করেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালের সিসিইউতে আছেন খালেদা জিয়া। তার চিকিৎসা দেশে সম্ভব নয় জানিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেয়ার কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবার এবং দলের নেতারা। শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের 13 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। যখনই কোনো দেশ ভালো করে তার শত্রু বাড়ে, চাপও বাড়ে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। ওই সেমিনারে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশে 11 লাখ রোহিঙ্গার আশ্রয় নেওয়ার 4 বছর পেরিয়েছে। এই সময়টাই প্রত্যাবাসন নিয়ে বারবার আলোচনা হলেও গতি আসেনি তাতে। একজন রোহিঙ্গাকেও এখনো পর্যন্ত ফেরত নেয়নি মিয়ানমার। সংকট নিরসনে করণীয় নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। No international community is going to come and resolve it because Myanmar is hub of the future geopolitics between the BRI and as well as IPS. Apart from the humanitarian assistance, what is required is the international diplomacy to resolve the crisis. Bangladesh has taken a very positive stage, very pragmatic step. Now it remains to be seen how we keep the international community engaged. পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার, কিন্তু সেই চাপ এবার অনুপস্থিত। They took back their people in 78, took back their people in 1992 when Myanmar government was under pressure. That pressure is missing. সেমিনার শেষে সাম্প্রতিক ঘটনার বরাত দিয়ে বাংলাদেশের উপর আমেরিকার চাপ আছে কিনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। যারা দেশের উন্নয়নে খুব সন্তুষ্ট না, একদল লোক যে আওয়ামী লীগ এত ভালো করে ফেলতেছে কেন, বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তো এরা এটা পছন্দ করেন না এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। সুতরাং সমস্যা করেন, তারা তথ্যগুলো ঠিক মতো তারা দেন না, মিথ্যা তথ্য দেন।
আর অনেকে এটা বিশ্বাসও করে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সোমবার রাতে বাংলাদেশে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনায় তথ্য দিলে পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, মেজর জিয়া আকরামকে তারা খুঁজছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা, তারা অন্য দেশে গা ঢাকা দিয়েছে। দণ্ডিত হয়েছে এবং যাবজ্জীবনও একজন হয়েছিল। সেইখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি। আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছেন। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য এবং আইনের যে শাস্তিটা তার জন্য দণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর করার জন্য। লাখ টাকার কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। কর্মীদের জন্য মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মালয়েশিয়া বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারকে এই চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। প্রায় 4 বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাংলাদেশের জন্য। সিন্ডিকেটের তৎপরতা বন্ধের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশি কর্মীদের দুদেশের আইন ও জাতীয় নীতি নির্দেশনাবলীর আলোকে এই সমঝোতা স্মারকে কর্মীদের অধিকার ও মর্যাদাকে সুরক্ষিত করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় সমঝোতা স্মারকে বাংলাদেশি কর্মীদের কতটা সুরক্ষা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সচিব জানান, লাখ টাকার কমে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। সরকারের সুস্পষ্ট আইন আছে যে আমরা অভিবাসন কস্ট নির্ধারণ করতে পারি। স্যার যেটা বললেন যে একটা ইন্ডিকেটিভ করতে পারি, একটা নির্দেশনা দিতে পারি। আমরা সেক্ষেত্রে আমাদের নতুন এমইউ আলোকে অবশ্যই এটা নির্ধারণ করব। বৈধ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো তালিকা থেকে নিয়োগকারী মালয়েশিয়া সরকারের বিধি অনুযায়ী বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন বলে জানান সচিব। বৈধ রিক্রুটমেন্ট লাইসেন্স আমার কাছে যারা বৈধ তাদের সবার লাইসেন্স, যদি 10 জন হয় 10 জনের পাঠাবো, যদি 1900 হয় 1900 পাঠাবো। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, কর্মীদের ভোগান্তি কমাতে ডাটাবেজের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। 3-3.5 লাখ টাকা যেটা নেওয়া হচ্ছে এই সবগুলি অবৈধ। উই উইল গিভ ইট ইন ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ। বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো। এই মেকানিজমও কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে। আসছে বছরের শুরু থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে পড়া গ্রাহকদের টাকা ছাড় করতে যাচ্ছে সরকার। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, শুধু সেগুলোর টাকা ছাড় দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, এজন্য পুলিশের কাছে মামলা সংক্রান্ত তথ্য চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। বিস্তারিত নাইম আল জিকর প্রতিবেদনে। অনলাইন মাধ্যমে পণ্য কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে এই বৈঠক। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকাটা তো থার্ড পার্টির কাছে জমা আছে, এটা হলো আপনার কাস্টমারের কাছে যায়। আমরা বাংলাদেশ ব্যাংকে ডেকেছি, ওনারা মূলত এই টাকাটা কিভাবে ছাড় করবে ওনারা সেন্ট্রালি একটা ইনস্ট্রাকশন দেবেন। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে পুলিশ সদর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাদের বিরুদ্ধে মামলা আছে কাদের বিরুদ্ধে নেই এটা একটু আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে গেছে। সেই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা এই তথ্যটা নেব। আর কেস বাই কেস যেটা আছে আমাদের প্যানেল লয়ার তাদের মাধ্যমে যদি আমরা একটা কোর্ট থেকে ভার্ডিক্ট নিতে পারি, সেই টাকাগুলো মামলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই টাকাগুলো ছাড় করা যাবে পর্যায়ক্রমে। গত জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের 214 কোটি টাকা আটকা পড়ে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। রুট পারমিটের ধার ধারছে না রাজধানীর গণপরিবহন।
রুটের অনুমতি নেওয়া বাড্ডা গাজীপুরের, অথচ বাস চলছে শাহবাগ দিয়ে। পাশাপাশি নতুন চার্টের চাইতে বাড়তি ভাড়া আদায়ের রীতি এখনও চলমান অনেক পরিবহনে। গণপরিবহনের এমন নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ ও দক্ষিণ সিটি কর্পোরেশন। জরিমানা করা হয়েছে বেশ কিছু যানবাহনকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ঢাকায় প্রায় ৩ শতাধিক রুটে প্রতিদিন চলাচল করে ৫ থেকে ৬,০০০ বাস। ১২০টি কোম্পানির অধীনে এরা চলাচল করে থাকে, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ করে আসছেন যাত্রীরা। এমন নৈরাজ্য বন্ধে বিআরটির সাথে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএনসিসির দ্বিতীয় দিনের অভিযানে কয়েকটি বাসের রুট বদলানোর দীর্ঘদিনের অনিয়ম ধরা পড়ে। যেমন এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ বাসটি রুট পারমিট নিয়েছে সদরঘাট থেকে গাজীপুরের, কিন্তু চলছে গুলিস্তান শাহবাগ সড়কে। ফাইন করছে ২৫০০ টাকা, লাইসেন্স ওকে, সব ওকে, শুধু রুট পারমিটটা গাজীপুর টু সদরঘাট। অভিযানে রুট বদলানোর অনিয়ম ধরা পড়ে আরো ৬টি বাসে। নতুন ভাড়া তালিকা চাইতে অন্তত ৬ থেকে ৮ টাকা বেশি নিচ্ছে বেশ কিছু গণপরিবহন। গুলিস্তান থেকে কাজীপাড়া যাব, তো ওখানে ভাড়া হচ্ছে 22 টাকা, কিন্তু আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। যেখানে হয়তো 15 টাকার ভাড়া 20 টাকা হওয়ার কথা, সেটা 25 টাকা হচ্ছে। এমন অনিয়মের জন্য চালক মালিক পরস্পরকে দোষারোপ করেছেন। আর কোম্পানি নেয় 30 টাকা, না আমরা যদি 22 টাকা, মানে 8 টাকা তো আমাদের পকেট দিয়ে ভরতে হয়। 22 টাকা ভাড়া হলে 20 টাকা হিসাব নেয়, কিন্তু ড্রাইভাররা অনেক সময় ওই যে ড্রাইভারদেরকে জেল দেয়, জরিমানা করে, এই কারণে ভয়ে বলে যে মালিক পক্ষ আমাদেরকে বলছে, কিন্তু আসলে কথাটা ঠিক না। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জানান, অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে ফাইন্ডিংস পেয়েছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা রুট পারমিটবিহীন গাড়ি এগুলো পেয়েছি, রুট ভায়োলেশন এবং রুট পারমিট বিহীন একটি সিএনজিকে আমরা ডাম্পিংয়ে পাঠিয়েছি। পাশাপাশি আমরা গাড়ির যে অন্যান্য কাগজপত্র, ফিটনেস, ট্যাক্স টোকেন বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমরা পরীক্ষা করছি। সম্প্রতি বাড়তি ভাড়া আদায় করায় 25টি কোম্পানির 165টি বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বিআরটিএ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ইউরোপ পাঠানোর কথা বলে ভারতে মানব পাচার চক্রের মূল হোতা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই দিন রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ 10 জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। এদিকে মঙ্গলবার ভোরে গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর থেকে মানব পাচার চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর পল্লবী ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 4-এর অধিনায়ক। পুরো সত্য কথা এখনো বলেনি, যেহেতু আমরা সময় কম পেয়েছি। তারা শতাধিক পাচারের কথা স্বীকার করেছে ইতিমধ্যেই, এবং এখন তাদের বিরুদ্ধে একটি মামলা আমরা রুজু করছি। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। টাকা নিছে এবং কি আমারে অস্ট্রেলিয়া পাঠাবে, এ বলে টাকা নিয়ে আমার ইন্ডিয়া পাঠাইছে। বলছে যে 50,000 টাকা আগে দাও, পরে ইন্ডিয়া নিয়ে ভিসা টিসা কইরা লন্ডনে পাঠিয়ে দিব। তো ওইভাবেই টাকা দিছি। এদিকে রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা বলছেন, গ্রেফতারকৃতরা দিনে সবজি বিক্রি, মুদির দোকান ও শ্রমিকের কাজ করলেও রাতে তারা এক হয়ে ডাকাতি করতেন। র্যাব বলছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন নাজমুল হোসেন ও নাহিদ হাসান। পরে নিজেরা গড়ে তোলেন র্যাবের একটি ভুয়া দল। প্রতারণা করতে নিজেরা বানিয়ে নেন র্যাবের পোশাক ও আইডি কার্ড। গাজীপুরের কোনিয়া বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। বিভিন্ন লোকজনদেরকে আশ্বস্ত করছিল যে তাদের টেন্ডার পাইয়ে দিবে বলে আশ্বস্ত করছিল এবং তাদের কাছ থেকে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল, এবং তারা র্যাব পরিচয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের জমি জমা সংক্রান্ত সালিশ করে অর্থ আদায় করছিল বলে আমরা জানতে পেরেছি। বলেন, র্যাব পরিচয়, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল চক্রটি। করে যে অমুক জায়গাতে আমরা মিলিত হব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। তাদের কাছ থেকে শেষ যাত্রায় সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন ৭১-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারি শফি। মঙ্গলবার সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। গুণগ্রাহীরা বলছেন, দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত ছিলেন মুশতারি শফি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকা এই মানুষটির চলে যাওয়া দেশের সংস্কৃতি ও নারী জাগরণের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।
যৌতুকের টাকা না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলনাহার পারভিন মিনু নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মিনুর স্বামী মেহেদী হাসান সুজন, দেবর সুমন ও শাশুড়ি ময়না বেগম। র্যাব জানায়, গেল 15 ডিসেম্বর ওই গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয় স্বামী মেহেদী হাসান সুজন। পরে ওই গৃহবধূকে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গেল 20 ডিসেম্বর শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার। মঙ্গলবার ভোররাতে শাহজাদপুর ও ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতা পুর নির্বাচনের ফলাফলে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। 72% ভোট পেয়ে কলকাতা দখলে নেয় মমতার দল। ফলাফলে 144টি ওয়ার্ডের মধ্যে 134টিতেই জয় পেয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র 3টিতে। বিজেপির আসন সংখ্যা কংগ্রেস এবং বামদের চেয়ে বেশি, কিন্তু ভোট শতাংশের নিরিখে বিজেপিকে পেছনে ফেলেছে বামরা। এমনকি বিজেপির থেকে বেশি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এমন ফলাফল সামনে আসার পর বিজেপির অভিযোগ, ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। তবে এসব অভিযোগ নাকচ করে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মানুষ বিরোধীদের বর্জন করেছে। এবার জানাবো প্রবাসের খবর। মুজিব জন্ম শতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী কুয়েত শাখা। মোহাম্মদ বাবুল শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। চীনে বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন কোম্পানি ইউইওই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড চাইনিজ কোম্পানি চিয়াংশি চিংথিয়ান ই কমার্স কোম্পানি লিমিটেডের সাথে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে। সোমবার বিকালে চিয়াংশি প্রদেশের ইউনিং কাউন্টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের সিইও মোহাম্মদ সাইদুল ইসলাম। এবার ক্লেমন খেলার সংবাদ। অবশেষে মুক্ত নীল আকাশের নিচে তাসমান পাড়ের নিউজিল্যান্ডে নিজেদের প্রথম অনুশীলন সেরেছে টিম টাইগার্স। নিউজিল্যান্ড পৌঁছার 11 দিন পর মাঠের অনুশীলনে নামে বাংলাদেশ। কোভিড পজিটিভ, রুম কোয়ারেন্টিন, অনেক বাধা বিপত্তি আর অপেক্ষার পর লিঙ্কন ইউনিভার্সিটির স্পোর্টস গ্রাউন্ডে প্রথম টেস্ট সামনে রেখে ঘাম ঝরান মুশফিক তাসকিনরা। ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে ফিট, আর কোচ রাসেল ডমিঙ্গো আত্মবিশ্বাসী সেরা প্রস্তুতি নেয়ার বিষয়ে। বিস্তারিত রিপোর্টে। গেলবার 14 দিনের কোয়ারেন্টিন, এবারও ভাগ্যদেবীর ইচ্ছাতেই কিনা বেশ আগে তাসমান পাড়ের দেশটিতে পা দিয়ে অবশেষে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ। অপ্রত্যাশিত করোনা পজিটিভ রেজাল্ট, আবহাওয়ার বিরূপ আচরণ, সবকিছু মিলিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল টিম বাংলাদেশ লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে। দম বন্ধ করা কোয়ারেন্টিন শেষে বুক ভরে এবার নিঃশ্বাস নেওয়ার অপেক্ষার আক্ষেপ ঘুচল। শুরুতেই হোটেল রুমের 4 দেয়ালের বন্দি দশা কাটানোর প্রস্তুতি ওয়ার্ম আপ ফুটবল ম্যাচে। পুরো দল আবারও একসাথে। স্বস্তির পুরোটার যেন কেন্দ্র হয়ে উঠে এক সিরিজ বাদে আবারও দলের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে যোগ দেওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে ঘিরে। এরপর নেট সেশনে বড্ড সিরিয়াস মুশফিক মোমিনুলরা। বেশ খানিকটা সময়ের পর ব্যাট বলের লড়াইয়ের প্রস্তুতিটা সারতে চেষ্টার কোনো কমতি করেনি বাংলার ব্যাটাররা। ঘরে মাঠে যেই ব্যাট হাসিনি খানিক আগে, এবার সেই ব্যাটের প্লেটে চড়া হাসির উপলক্ষ আনার চেষ্টা। জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো আশাবাদী খুব দ্রুতই টেস্ট ম্যাচের জন্য সেরা প্রস্তুতিটা নিয়ে রাখার।
বেশ খানিকটা লম্বা সময় পর মাঠের অনুশীলনে ফিরেছি আমরা। 11 দিনের হোটেল কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা কারোর জন্যই সুখকর ছিল না। খোলা আকাশের নিচে অবশেষে আসতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সারতে পারবো আমরা। মেহেদী মিরাজ, তাইজুল নিজেদের মাসল মেমোরিকে সানিয়েছে নেটে লম্বা সময় ধরে। তাদের সাথে বল করেছেন পেসাররা শর্ট রান আপ নিয়ে। বাদ যায়নি বল ছোঁয়ার দিয়ে ব্যাটসম্যানদের ঘাম ঝরানোর চেষ্টাও। আক্ষেপের পালা শেষ, মাঠের লড়াইয়ের প্রস্তুতিটা টাইগারদের হোক সর্বোচ্চ। সেটাই এখন চাওয়া ক্রিকেট বোর্ড, ক্রিকেটার থেকে শুরু করে লক্ষ কোটি টাইগার প্রেমীদের। তামিমুর রহমান, নিউজ 24। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বুধবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে 1-0 জয় নিয়ে মাঠ ছেড়েছিল গোলাম রাব্বানী ছোটনের দল। তবে ফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের। ফাইনালের আগে শেষ দিনের মতো মূল ভেন্যুতে অনুশীলন করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। মূলত বল কন্ট্রোল ও পজিশনিং এর উপর এদিন শিষ্যদের কাজ করিয়েছিলেন কোচ। দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যা। ফাইনালে পরিকল্পনা মতো খেলে ট্রফি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গোলাম রাব্বানী ছোটন। একটা ম্যাচ বাকি, সেটা হলো ফাইনাল। সেটা হলো একটা, আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। মেয়েরা যে ফুটবলটা খেলে আসছে ম্যাচ বাই ম্যাচ, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ফাইনাল ম্যাচে সেটার আরো উন্নতি ঘটাবে এবং আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ দেখব। 23 ডিসেম্বর থেকে 5 দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট। একই দিন থেকে ঢাকায় 6 দেশের অংশগ্রহণে শুরু হবে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোনের লড়াই। এ উপলক্ষে রাজধানীর ডিএনসিসি ভবনে ট্রফি উন্মোচন করে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশ ট্রফি পুনরুদ্ধার করতে পারবে বলে আশাবাদী ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। মাহফুজুল ইসলামের রিপোর্ট। অবশেষে কোভিড বাস্তবতার চোখ রাঙানিকে পেছনে ফেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের 5ম আসর মাঠে গড়ানোর অপেক্ষায় রাজধানীর ডিএনসিসি ভবনে হয়ে গেল ট্রফি উন্মোচন। এবারের পুরুষ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 5টি দেশ। বাংলাদেশ ছাড়াও আছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল। আর নারীদের চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও লড়বে নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, উজবেকিস্তান ও মালদ্বীপ। এর আগের 4বারের সবকটি হয়েছে বাংলাদেশেই। সেখান থেকে প্রাপ্তির পাল্লাটা বেশ ভারী বলছেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। যখন শুরু করি তখন কিন্তু ভলিবলের র্যাঙ্কিং ছিল সত্যি কথা বলতে 185, এখন হলো এই মুহূর্তে 65। আমরা স্কুল ভলিবলকে আমরা প্রায়োরিটি দিতে চাই, আমাদের প্লেয়ার কিন্তু বের করতে হবে। ফেডারেশন সভাপতির ঘোষণা, নতুন বছরেই শুরু হবে স্কুল ভলিবল। সেখানে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান তার, সারাও মিলছে বেশ। এটা একটা মাত্র নেট, একটা মাত্র বল দিয়ে কিন্তু এই খেলাটা যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে, যে কোনো প্রান্তে করা যায়। যার ফলে আমরা মনে করলাম যে এই স্পোর্টসের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারি। স্কুল টুর্নামেন্ট যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে স্কুল টুর্নামেন্ট করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পাইপলাইন আস্তে আস্তে শক্তিশালী হবে। 28 ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব কুয়াকাটার চর বিজয়ের খবর দিয়ে। আছে অতিথি পাখির কলকাকলি আর লাল কাঁকড়ার ছোটাছুটি। তাই তো পর্যটকদের কাছে দিন দিনই আকর্ষণীয় হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়, যা শীতকালে কয়েক মাসের জন্য জেগে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পরিকল্পনা থাকলে এই চর খুলতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। ইশাত সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগর কন্যা আর রাখাইনের দুঃখ এর প্রথম পর্ব। শীতের কয়েক মাস চরটি থাকে অতিথি পাখির দখলে। বছর চারেক আগে বিজয়ের মাস ডিসেম্বরে এ চরের খোঁজ মেলে, তাই এর নাম রাখা হয় চর বিজয়। 5000 একরের এই চরে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে এরকম জায়গা খুঁজে পাই না, সবখানেই তো ধরেন একটা বন্যতা শুরু হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে তো এটা এখনো খুবই ন্যাচারাল। খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি, পাখিগুলো দেখতে পেয়েছি। বাংলাদেশের অন্য কোনো চরে এরকম পাখি দেখিনি, এটা মানে অ্যামেজিং।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সাগরের গভীরে চর বিজয়ের অবস্থান। যেতে হয় ট্রলার, স্পিডবোট বা অন্য কোনো নৌযান দিয়ে। সাধারণত ঘণ্টা দেড়েক সময় লাগে চরে পৌঁছাতে। স্থানীয়দের কাছে চরটি হাইরের চর নামেও পরিচিত। চর বিজয়ে আছে লাল কাঁকড়া, ইলিশ আর সামুদ্রিক মাছ পাওয়া যায় চর বিজয়ের আশেপাশে। জেলেরাই প্রথম এ চরের সন্ধান দিয়েছিল। আমরা জেলে কাজ করি, এখন আবহাওয়া খারাপ হয়ে গেছে, যাই চালাইয়া নিয়ে দেন আশ্রয় নেই, চরটায় থাকা যায়, নিরাপত্তা পাই। অনেক ফল ফাঁকড়া গাছ লাগাইছিল, আর লাগানোর পর আপনার ওই যে ঝড় আইছে আপনার বৈশাখ মাসের, ওই ঝড়ের সময় তলাইয়ে গেছে। চর বিজয়ে ম্যানগ্রোভ প্রজাতির প্রায় 2000 গোল, চৈলা, কেওড়া ও সুন্দরী গাছের চারা রোপণ করা হয়েছিল। ঝড়ে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় আবারও রোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। কুয়াকাটার পর্যটনটাকে আরও বেশি পর্যটন বান্ধব করার জন্য সরকারি, বেসরকারি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন, এবং পর্যটকদেরকে ধরে রাখার জন্য পর্যটন ব্যবস্থাপনাগুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। চর বিজয়ের দৈর্ঘ্য 10 কিলোমিটার আর প্রস্থ 2.5 কিলোমিটার। বর্ষায় চরটি 3-4 ফুট পানির নিচে ডুবে যায়, আর শীতে বঙ্গোপসাগরের বুকে 4 থেকে 7 ফুট উচ্চতায় জেগে ওঠে। অনেকে একে ডুবো চর নামে ডাকে, তবে 2021 সালে এ চর ডোবেনি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এখানকার ছোট ছোট জায়গাগুলোর সৌন্দর্যকে যদি সবার সামনে তুলে ধরা যায়, তাহলে বাংলাদেশ পর্যটন শিল্পে হয়ে উঠতে পারে আরও বেশি সমৃদ্ধশালী, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, চর বিজয়, কুয়াকাটা, পটুয়াখালী। এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।